হে গাইস, বর্তমান সময় যদি 2025 সালে এসে আপনি 14 থেকে 15,000 টাকার মধ্যে বেস্ট একটা ফোন খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। আপনাদের জন্য মার্কেট থেকে বেছে বেছে অ্যানালাইসিস করে টপ 3 ফোন আপনাদের কাছে সাজেস্ট করব এবং এটার ইউজার এক্সপিরিয়েন্স এবং কাস্টমার রিভিউ খুবই দুর্দান্ত। আজকে আমরা সাজিয়েছি 3টি ফোন এবং এই 3টি ফোন অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুই ধরনের ফোনেই রাখা হয়েছে এবং প্রত্যেকটা ফোন যার যার জায়গায় সে বেস্ট ভ্যালু অফার করছে। যাতে কিনা গেমিংয়ের জন্য দারুণ চিপসেট রয়েছে অসাধারণ ডিসপ্লে এবং ক্যামেরার জাস্ট মাথা নষ্ট করা সব মিলে আজকের এই 3টি ফোন কিন্তু বেস্ট কিছু রয়েছে আপনাদের জন্য। সো আপনারা যারা 14 থেকে 15,000 টাকার মধ্যে দুর্দান্ত লেভেলের একটা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। সো একটি মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই স্যামসাং লাভারদের জন্য রয়েছে স্যামসাং গ্যালাক্সি M14 4G। এটা একটা মূলত 4G ফোন এবং এই ফোনটার কনফিগারেশন মোটামুটি বাজেটের তুলনায় খুবই সুন্দর। মানে এই ফোনটা কিন্তু আপনি 12 থেকে 13,000 টাকা অ্যারাউন্ডের এর মধ্যেই 4GB 64GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন এবং এই ফোনটার স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়ার কারণে এই ফোনটা কিন্তু বেশ দারুণ সেল হচ্ছে এই বাজেটে। সো স্ন্যাপড্রাগন 680 2.4 GHz একটা প্রসেসর দেওয়া আছে এবং এটি LPDDR4X এর র্যাম থাকছে এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ থাকছে এবং এই ফোনটাতে কিন্তু OS হিসেবে এই ফোনটাতে কিন্তু One UI এর একটা সাপোর্ট পাচ্ছেন এবং এটা 4 বছরের সিকিউরিটি আপডেট এবং অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট পাবেন 2 বছর এবং এই ফোনটার অপটিমাইজেশন খুবই সুন্দর, ডিসপ্লেটা খুবই চমৎকার, মানে ফুল HD প্লাস রেজলিউশনের 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং দেখতেও কিন্তু একদম ফ্ল্যাগশিপ লাইক ডিজাইনের মতোই, মানে স্যামসাংয়ের অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে ঠিক তেমন ডিজাইনটাই কিন্তু স্যামসাং গ্যালাক্সি M14 এই ফোনটাতেও পুশ করা রয়েছে এবং এই ফোনটাতে কিন্তু আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাচ্ছেন এবং 25 ওয়াট চার্জিং রয়েছে এবং 5000 mAh এর ব্যাটারি। যদিও আনঅফিসিয়াল ফোনের মধ্যে কিন্তু কোনো রকম চার্জারের দেখা পাচ্ছেন না, তবে এই ফোনটার অফিসিয়াল যে ফোনটা রয়েছে ওইটার রেট কিন্তু এখন 17,899 টাকা, যার প্রাইস হচ্ছে মানে সেটা 464 ভেরিয়েন্ট এবং 6128 ভেরিয়েন্টের সাথে কিন্তু অফার রয়েছে যার প্রাইস এখন বর্তমানে 20,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সো যাদের বাজেট মানে 13-14,000 বা 15,000 টাকা আশেপাশে তারা চাইলে আনঅফিসিয়াল এই ফোনটা দেখতে পারেন। আবার যদি যাদের বাজেট একটু বেশি চাইলে যদি স্যামসাংয়ের লাভার হয়ে থাকেন তাহলে তারা চাইলে কিন্তু অফিসিয়ালের দিকে ঝুঁকতে পারেন এবং অফিসিয়াল কিন্তু প্রাইস 17,899 টাকা 464 ভেরিয়েন্টের সাথে। এবং এই ফোনটার ক্যামেরাও কিন্তু খুব একটা হতাশ করে নাই। মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল এবং ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে পিছনের দিকে এবং সামনে রয়েছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সো এই ক্যামেরা অ্যালগরিদম মোটামুটি ভালো এবং আমাদের ডিটেলসের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে আপনি সেখান থেকে দেখে আসতে পারেন। মোটামুটি ক্যামেরার পিকচার কোয়ালিটি নিয়ে আপনি সন্তুষ্ট হয়ে থাকবেন এবং 60 FPS এ ভিডিও করার সুবিধা রয়েছে যা এই বাজেটের মধ্যে কোনো ফোনে কিন্তু পাওয়া যায় না, মানে সামনে এবং পিছনে দুই দিক দিয়ে কিন্তু আপনি 60 FPS এ ভিডিও করতে পারবেন। তো সব মিলিয়ে যাদের বাজেট 14 থেকে 15,000 টাকার মধ্যে বা তার আশেপাশে চাইলে কিন্তু গ্যালাক্সি M14 আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন। অ্যাটলিস্ট লং টাইম ইউজের জন্য এই ফোনটা কিন্তু একটা সাজেস্টেবল ফোন এবং বেশ দারুণ একটা ডিভাইস। আমাদের লিস্টে নেক্সট যে জায়গা করে নিয়েছে রেডমির পক্ষ থেকে রেডমি নোট 12 4G। এই ফোনটা সাজেস্ট করার উদ্দেশ্য হচ্ছে এই ফোনটা যা অফার করছে 14,500 টাকা বা 15,000 টাকা অ্যারাউন্ডের মধ্যে, যা এই বাজেটের ক্যাটাগরির ফোনগুলোতে কিন্তু কোনো রকম পাওয়া পসিবল না। আবার অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এত পুরাতন ফোন এই সময় এসে কেনাটা কি যুক্তিযুক্ত? তাদের জন্য বলা যেতে পারে যে হ্যাঁ, এটা অবশ্যই যুক্তিযুক্ত, কারণ এই ফোনটার কনফিগারেশন যা দিচ্ছে যা এই বাজেটের মধ্যে খুব একটা বেশি দেখা যায় না। যেমন এই ফোনটার অসাধারণ ডিজাইন, মানে রেডমি নোট 12 4G এই ফোনটার বেশ হালকা পাতলা এবং খুবই দুর্দান্ত একটা ডিজাইন প্রোভাইড করেছে, যার ফলে এই ফোনটা কিন্তু দেখতেও খুবই সুন্দর এবং ইউজের জন্য কিন্তু একটা পারফেক্ট ফোন। এবং এই ফোনটার ফ্রন্ট সাইডে আসলে আরও সুন্দর লাগে। 5 হল কাটা একটা 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটার কালার কোয়ালিটি এবং জাস্ট মাইন্ড ব্লোয়িং, মানে যারা আসলে অ্যামোলেডের লাভার রয়েছেন তারা এক কথা এই ফোনটা দেখলে ফ্যান হয়ে যেতে বাধ্য। এবং এই ফোনটা বেশ পুরাতন, সো এই ফোনটা নিয়ে আমি বেশি বিস্তারিত নাই বলি কারণ এটার সম্বন্ধে সবারই টুকটাক জানা রয়েছে এবং ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে এবং এই ফোনটার চীনের ভিজিবিলিটিটা মোটামুটি ভালোই লাগে এবং কন্টেন্ট ওয়াচিং যারা বেশি বেশি করে থাকেন একটা কালারফুল ডিসপ্লের দরকার তাদের জন্য কিন্তু বেশ দারুণ একটা ডিল হতে পারে এই ফোনটি। কর্নিং ওলেগাস 3 প্রোটেকশনও রয়েছে এবং এটাতে 120 Hz রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে যার ফলে স্ক্রলিং ব্রাউজিংয়ের দিক থেকেও কিন্তু টপ নচ এবং 1200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস থাকার ফলে ডিরেক্ট সিন সানলাইটে গেলেও কিন্তু আপনি ডিসপ্লের ব্রাইটনেস জনিত কোনো রকম প্রবলেম ফেস করবেন না। সো ডিসপ্লের দিক থেকে টপ নচ কোয়ালিটির একটা ফোন কিন্তু 14 থেকে 15,000 টাকার মধ্যে এই ফোনটা আপনার জন্য হতে পারে। এছাড়া ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 13 লঞ্চ করেছিল, যদিও এই ফোনটা আপডেট করার পর কিন্তু অ্যান্ড্রয়েড 14 এখন পেয়ে যাবেন এবং MIUI 14 রান করছিল। তো এই ফোনটা মোটামুটি MIUI নিয়ে খুব একটা প্রবলেম এখন পর্যন্ত ওরকম প্রবলেম আমাদের চোখে পড়ে নাই, তবে টুকটাক কিছু ইস্যু তো থাকতে পারে, এটা আসলে আমরা সবাই জানি। এবং এই ফোনটাতে কিন্তু Qualcomm স্ন্যাপড্রাগন 685 6 nanometer 2.8 GHz একটা প্রসেসর ইউজ করা হচ্ছে, Adreno 610 যে প্রসেসর, মানে এটার যে গ্রাফিক্স, সো এটাও খুবই দারুণ, মানে ক্যাজুয়াল গেমিং টেমিং যদি আপনি করে থাকেন। সো 685 মোটামুটি একটা অপটিমাইজ চিপসেট। সো স্ন্যাপড্রাগন প্রসেসরের
যারা লাভার রয়েছেন তারা কিন্তু অনায়াসে এই ফোনটার পারচেস করার মানে একটা রিজন হতে পারে, এটা ওয়ান অফ দ্য বেস্ট। সো স্ন্যাপড্রাগনের প্রসেসরটা মোটামুটি অপটিমাইজ এবং মোটামুটি গেমিং করতে পারবেন, মোটামুটি মাল্টিমিডিয়া কনজিউম, ডে টু ডে টাস্ক এগুলোর জন্য খুব একটা পেইন ফিল করবে না। এবং র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো ছিল, যদিও এই ফোনটার কিন্তু 464 নয়, এটা কিন্তু 664 পাচ্ছেন, মানে বাজেট যদি আপনার কম হয়ে থাকে তো তাদের জন্য। তো LPDDR 4X র্যাম এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ পাচ্ছেন, তো মোটামুটি কাজ চালিয়ে নিয়ে যাওয়ার মতো একটা ফোন হতে পারে যদি আপনি পারফরমেন্সের দিক থেকে খুব আহামরি এক্সপেকটেশন না করে থাকেন। এবং এই ফোনটার ক্যামেরাও কিন্তু খুব একটা হতাশ করে নাই, মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডও দিয়েছে, বা এই বাজেটের মধ্যে আলট্রা ওয়াইড খুব একটা দেখা যায় না, তো এটা একটা প্লাস পয়েন্ট। এবং 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো লেন্সে, সো 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে খুব সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবেন, বেশ ভিভিড কালারযুক্ত পিকচার প্রোভাইড করে থাকে, অ্যাটলিস্ট আই ক্যাচি মনে হয়। এবং 1080-তে 30 fps এ ভিডিও করতে পারবেন এবং ফ্রন্টেও কিন্তু 13 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা রয়েছে, এটাও কাজ চালিয়ে নিয়ে যাওয়ার মতো। এবং 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা চার্জার, মানে মোটামুটি খুব দ্রুত চার্জ করতে পারবেন। এবং ফিঙ্গারপ্রিন্টের সাইডে রয়েছে, যদিও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা নাই, এর পরের জেনারেশনগুলো কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমানে যেগুলো রয়েছে সেগুলো থেকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে। সো জাইরো রয়েছে। সো মোটামুটি বাজেট রেঞ্জের মধ্যে যদি আপনি চিন্তা করেন তাহলে Redmi Note 12 4G এটা কিন্তু একটা আদর্শ চয়েস হতে পারে আপনার জন্য। এবার আসা যাক একটু অফিসিয়ালের দিকে। সো ওয়ানপ্লাসের পক্ষ থেকে ওয়ানপ্লাসের N30 AC এই ফোনটা কিন্তু এই বাজেটের মধ্যে দারুণ কিছু অফার করছে, মানে যারা অফিসিয়ালভাবে না চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু ওয়ানপ্লাসের N30 AC এটা একটা আদর্শ চয়েস হতে পারে। এছাড়াও আরও কিছু মডেল রয়েছে যেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করবো। সো ওয়ানপ্লাস N30 AC এই ফোনটা দেখতে যেমন সুন্দর, এই ফোনটার কনফিগারেশনও কিন্তু খুবই চমৎকার, মানে এই ফোনটার পিছনে আপনি দেখলে কিন্তু খুবই চমৎকার লাগে, মানে এটা একটা 5G ডিভাইস। সো এই ফোনটার 4GB 128GB রেট কিন্তু বর্তমানে 17,000 টাকা অফিসিয়াল প্রাইস, যদিও এই ফোনটা একটু দাম দর করে নিলে হয়তো আপনি 15 থেকে 16,000 টাকার মধ্যেই এই ফোনটা কিন্তু ইজিলি পেয়ে যাবেন। এবং এই ফোনটার কনফিগারেশন নিয়ে কথা বলতে গেলে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর এটা রেজুলেশনটা কিন্তু 1080x2400 পিক্সেল। আর IPS ডিসপ্লে নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই, এটাতে কিন্তু গ্রিন লাইন পড়ার কোনো সম্ভাবনা নেই, যদি অ্যামোলেড বা সুপার অ্যামোলেড হলে এই আশাগুলো থাকতে পারতো, তো এটাতে কিন্তু গ্রিন লাইনের ইস্যু নাই, তো এখন পর্যন্ত কোনো পরে নাই। সো এই ফোনটাতে কিন্তু আপনি মোটামুটি স্কিন টু বডি রেশিও ভালো ছিল এবং এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু পাঞ্চল ছিল, যার ফলে দেখতে কিন্তু খুবই চমৎকার, মানে যারা অ্যাকচুয়ালি খুব বেশি হচ্ছে মানে ভিডিও টিডিও দেখে থাকেন তাদের জন্য আই থিঙ্ক এই ডিসপ্লেটা এক কথায় মানানসই হবে। এবং কর্নিং গ্লাসের প্রোটেকশনও রয়েছে এবং এটা 500 নিট মধ্যে পিক ব্রাইটনেস, আর এটাতে আপনি হচ্ছে রেগুলার 60 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে পাচ্ছেন, যদিও এটাতে কোনো রকম 90 হার্জ কিন্তু আপনারা পাচ্ছেন না। সো এই 90 হার্জ ব্যতীত এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার। এছাড়া ফোনটার কিন্তু মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর রয়েছে, সো মেইন ক্যামেরা দিয়ে কাজ বাজ আপনি চালিয়ে নিয়ে যাওয়ার মতো পিকচার পাবেন। এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে কিন্তু আপনি 1080-তে 30 fps এ ভিডিও করতে পারবেন। তো মোটামুটি যারা ভিডিওগ্রাফি করে থাকেন বা ক্যামেরাতে বেশি বেশি ছবি তুলতে থাকেন তো তাদের জন্য এই ক্যামেরাটা খুব একটা হতাশজনক নয়, অ্যাজ ইউজুয়াল খুব একটা আহামরি এক্সপেকটেশন না করে মোটামুটি কাজ চালিয়ে নিয়ে যাওয়ার মতো পিকচার আপনি এখান থেকে পাবেন। এবং ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে যেটার সাউন্ড কোয়ালিটিও খুবই স্ট্রং ছিল। সো এক কথায় আমাদের বাজেট রেঞ্জের ফোন হিসেবে খুব একটা খারাপ লাগেনি। এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ছিল যেটা ফাস্ট এবং অ্যাকুরেট, এবং এই ফোনটার পারফরমেন্সের দিক থেকে অ্যান্ড্রয়েড 13 এবং অবশ্যই 14 রান করছে। তো এই ফোনটা অক্সিজেন ওএস 13.1 রান করছিল, তো এটা মোটামুটি আপডেট দিলে একটা আপডেট পাওয়া যায়। এবং মিডিয়াটেকের ডায়মেনসিটি 6020 একটা চিপসেট দেওয়া আছে, যেটা আপ টু ক্লক 2.2 GHz এবং 7 ন্যানোমিটারের একটা চিপসেট, এটা একটা 5G চিপসেট। সো 5G চিপসেট হলে এই ফোনটাতে আপনি যে হচ্ছে খুব বেশি গেমিং করবেন এরকম বিষয়টা এরকম না, মোটামুটি ক্যাজুয়াল ইউজার যারা রয়েছেন মোটামুটি টুকটাক গেমিং করে থাকেন, মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন, মাঝে মাঝে 2D গেমগুলো করে থাকেন এবং ফ্রি ফায়ার লাভার, PUBG লাভার যারা রয়েছেন মোটামুটি তারা মোটামুটি লো গ্রাফিক্সে হলেও ভালোভাবে গেমগুলো প্লে করতে পারবেন। এবং যারা আসলে খুব বেশি গেমিং করে থাকেন তো তাদের জন্য আসলে এরকম ধরনের বাজেটের ফোনগুলো আসলে ওইভাবে রিকমেন্ড করা যায় না, তবে টুকটাক গেমিং যারা করেন তাদের জন্য ঠিকঠাক রয়েছে। এবং ডে টু ডে টাস্ক মাল্টিমিডিয়া কনজিউমের জন্য এক ধুমায় চালিয়ে দিতে পারবেন। এবং 4GB র্যাম এবং 128GB স্টোরেজ থাকার ফলে মোটামুটি মাল্টিটাস্কিংও খুবই সুন্দরভাবে করতে পারবেন। যদি 4GB র্যাম একটু কম হয়, যদি 6GB থাকতো আরও জোস হতে পারতো বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে। সো অফিসিয়াল হিসেবে আপনি আবার চিন্তা করলে দেখা যাচ্ছে বাজেটের মধ্যে ঠিকঠাকই রয়েছে। 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা চার্জার রয়েছে, যদিও চার্জারটা কিন্তু আপনার বক্সের মধ্যে অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে মানে আমাদের ওয়ানপ্লাসের N30 AC এর একটা মনে হচ্ছে ভালো একটা ডিভাইস। আর আমাদের চ্যানেলে কিন্তু বিস্তারিত ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেখান থেকে দেখতে পারেন, আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও কিন্তু আপনারা চাইলে যদি বাজেট 15-16 টাকার মধ্যে থাকে তাহলে পোকো M6 আপনি কিন্তু চাইলে ওটাও নিতে পারেন, ওটাতে G91 আলট্রা দেওয়া আছে, ফুল এইচডি প্লাস
ডিসপ্লে দেওয়া আছে, মোটামুটি ওটাও দেখতে খুবই চমৎকার। এবং আপনাদের বাজেট যদি এরকম হয়ে থাকে পোকোর মধ্যে যদি নিতে চান তাহলে কিন্তু পোকো M6 ওই ফোনটাও কিন্তু আপনাদের চয়েসের তালিকা রাখতে পারেন। এছাড়াও যদি আপনারা মার্কেটে Motorola G24 পাওয়ার ওই ফোনটা পান তাহলে কিন্তু আপনার নিতে পারেন, কারণ ওইটাও কিন্তু একটা ভালো ডিল। আমি কিন্তু পূর্বের যেগুলো ফোনে আমরা হচ্ছে টপ 3 বা টপ 5 ফোন 15,000 টাকা আশেপাশে বলেছি সেগুলোতে কিন্তু সাজেস্ট করেছি। তো আপনি যদি মার্কেটে এরকম ধরনের ফোন পেয়ে যান তাহলে কিন্তু আপনি অনায়াসে এই ফোনগুলো আপনি পারচেস করতে পারেন। তো সব মিলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? টপ 3 ফোন যে সাজেস্ট করলাম এই টপ 3 ফোন কিন্তু আমরা মার্কেটে দেখে শুনে ভালোভাবে বুঝে শুনে তারপরে সাজেস্ট করলাম, কারণ মার্কেটে এই ধরনের ফোন ছাড়া কিন্তু এখন ভালো ডিল খুব একটা বেশি নাই। তো আপনাদের কমেন্ট বক্স কিন্তু ফাঁকা রয়েছে, চাইলে আপনারা কমেন্ট করে ভরিয়ে দিতে পারেন আসলে কি কি জানার রয়েছে এবং এই 3টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনি পারচেস করতে চাচ্ছেন জানাতে বলবেন না। এবং নিয়মিত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।